নমস্কার, রাজনীতির গল্পে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর কিন্তু সামনে কিন্তু খুব বিপদ কেন বলছি? রাজনৈতিক বিপদের কথা বলছি। কেন বলছি? সম্প্রতি সংসদে বিজেপি এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন যে তারা ভারত বিরোধী শক্তির সঙ্গে একজোট হয়েছেন এই সরকারকে বেকায়দায় ফেলতে, এবং সেটা 2019-এর পর থেকে আরো জোরদার হয়েছে। আমি আগেও অনেকবার আপনাদের সামনে এই প্রসঙ্গ নিয়ে এসেছি যে জর্জ সোরস বলে একজন ব্যক্তি আছেন, তিনি মার্কিন ধনকুবের। তিনি বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন চালান। সেই সংগঠনগুলোর মধ্যে কিছু রাজনৈতিক নেতা বলা যায় না, দালাল আছে, কিছু সাংবাদিক দালাল আছে, আরো কিছু অর্গানাইজেশন যারা এনজিও চালায় তারা আছে। তারা এই জর্জ সোরসের অনুদান পুষ্ট। এবং একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট বলে, OCCRP। এই OCCRP বিভিন্ন দেশের পলিসি এবং তাদের কারাপশন সম্পর্কে তারা তাদের প্রজেক্ট রিপোর্ট দেয়। এবং সম্প্রতি দেখা গেছে যে 2019-এর পর থেকে দেখা গেছে যখনই সংসদ শুরু হয় তখনই এই OCCRP এমন কিছু রিপোর্ট প্রকাশ করে, সেগুলো নিয়ে কংগ্রেস হাঙ্গামা করে। এই OCCRP আসলে কি? এই OCCRPর যে এডিটোরিয়াল সেটাকে লিড করে, মানে সেটাকে অ্যাডভাইস করে বা সেটাকে পরামর্শ দেয় ওপেন সোসাইটি ফাউন্ডেশন, সেটা আবার সোরসের ফাউন্ডেশন, জর্জ সোরসের ফাউন্ডেশন। এবং US স্টেট ডিপার্টমেন্ট, US অ্যাডমিনিস্ট্রেশন এর 50% একে ফান্ডিং করে। এই বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সংসদে এই নিয়ে যখন প্রশ্ন তোলেন যে জর্জ সোরসের সঙ্গে কি সম্পর্ক রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর, এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনকে সোরস কত টাকা অনুদান দিয়েছে, যখন তোলা হয় তখন সংসদে প্রচুর হাঙ্গামা হয় এবং কংগ্রেসের নেতারা, পুরো বেঞ্চ কংগ্রেসের দাঁড়িয়ে গিয়ে এর বিরোধ করতে থাকে এবং আলটিমেটলি সংসদ চলে না। এই রাহুল গান্ধী বিভিন্ন সময় যখন বিদেশে যান, বিভিন্ন সময় তিনি এই আদানি ইস্যুটা তোলেন। আদানি ইস্যুটা তিনি তুলেছেন, এখনো তুলেছেন। আদানি ইস্যুটা আসলে যেই সংসদ শুরু হয় তখন আদানির ইস্যুটা তোলা হয়। যেহেতু আমি বলছি না, ডিপ স্টেটের মধ্যে যে বিজনেস গোষ্ঠী আছে, তারা আদানির এই যে ক্রমবর্ধমান তার পরিচিতিতে, তার ব্যবসায়িক যে তার উন্নয়নে তারা ভীত। তারা আদানিকে ব্ল্যাকলিস্টেড করতে চায় এবং সেখানে আদানির সঙ্গে সরকারি একটা সম্পর্ক স্থাপন করার একটা অদম্য চেষ্টা এই OCCRP করে যাচ্ছে। আজকে প্রথম নয়, অনেকদিন ধরেই করছে। তো এই যে নিশিকান্ত দুবে 10টা প্রশ্ন তিনি করতে চেয়েছেন রাহুল গান্ধীকে, লিডার অফ দ্য অপোজিশন সংসদে। তিনি তা জানতে চেয়েছেন যে সোরসের সঙ্গে তাদের কি সম্পর্ক, বা তাদের বিভিন্ন দেশদ্রোহী যারা সংগঠন আছে তাদের নেতাদের সঙ্গে রাহুল গান্ধী দেখা করেন কেন। এই যে বাংলাদেশে যে জেনোসাইড হচ্ছে, যে হিন্দু নির্যাতন হচ্ছে, যার যে মুজাফফর ফজল বলে একজন সোরস ফাউন্ডেশনের ভদ্রলোক আছেন, তার সাথে রাহুল গান্ধীর একটা মিটিং হয়েছে। রাহুল গান্ধী এমন কিছু সংস্থা আছে যাদের সঙ্গে মিটিং করেন যারা কাশ্মীরকে আলাদা দেশ ভাবে। এদের মধ্যে ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ফাউন্ডেশন ফোরাম আছে, সেটা হচ্ছে বেসিক্যালি তাদের মত হচ্ছে যে কাশ্মীর একটা আলাদা দেশ। তাদের মত হচ্ছে যে এখানে মুসলিমদের প্রতি প্রচুর অত্যাচার হয়
এবং সেই ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ফাউন্ডেশনের সঙ্গে জড়িত আছেন সোনিয়া গান্ধী। তার মানে সোনিয়া গান্ধীর সঙ্গে এই যে যারা দেশকে বিচ্ছিন্ন করার দিকে এগোচ্ছেন, তাদের খালিস্তানের কিছু লোকজনও আছে, তাদের সঙ্গে এদের বৈঠক হওয়া নিয়েও বৈঠক হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন যেটা আছে কংগ্রেসে, সেই রাজীব গান্ধী ফাউন্ডেশনকে সোরসের একটা যে সোরসের যে ফাউন্ডেশন আছে তারা অনুদান দিয়েছিল। এবং একটা ওপেন সোসাইটি ফাউন্ডেশন আছে যার হেড হচ্ছে সলিল শেট্টি। সেই সলিল শেট্টি রাহুল গান্ধীর যে যাত্রা বেরিয়েছিল ইলেকশনের আগে, নির্বাচনের আগে, এই যাত্রায় সামিল হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষজনের সঙ্গে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর কি সম্পর্ক, এই সম্পর্কটা বিজেপি জানতে চেয়েছে। বিজেপি একযোগে আক্রমণ করেছে 3 দিক থেকে। রাজ্যসভাতেও ওটা তোলা হয়েছে, লোকসভাতে তোলা হয়েছে, এবং বাইরে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এই প্রশ্নগুলো রেখেছেন। এবং প্রশ্নগুলো রাখার পরে স্বভাবতই কংগ্রেসের তরফ থেকে বিরোধ আসবে, আশা করা স্বাভাবিকভাবেই করা যায়। কিন্তু বিজেপি বলছে যে বিজেপি চাইছে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা হোক, তাতে কে দোষী নয় সেসব সাদা কালোতে একদম দেখা যাবে। কিন্তু কংগ্রেস আলোচনার দিকে না গিয়ে সংসদকে চলতে দেওয়ার প্ল্যান নিয়েছে। এবং সংসদকে চলতে না দেওয়ার প্ল্যানে তারা যেটা করছে, তারা আদানির ছবি নিয়ে দাঁড়িয়ে পড়েছে সংসদের গেটে, এবং তারা চাইছে যে আদানি ইস্যুটাকে ওখানে ডিসকাশন, তার আদানি ভার্সেস এখন জর্জ সোরস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের পার্লামেন্টে, সংসদে। আর এই যে ওসিসিআরপি নিয়ে যে কথা, ওসিসিআরপি যার কথা আমি বলছি আপনাদের, যে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট, এই ওসিসিআরপিকে তার আগে বলেছে যে ইউএস ডিপার্টমেন্ট এদেরকে মদত করে, বিভিন্ন ফান্ডিং করে, এবং সোরসও ফান্ডিং করে, সোরসের মধ্যে জড়িত আছে, জর্জ সোরস জড়িত আছে। কিন্তু সামনে প্রবলেম হচ্ছে এখন এই অপোজিশনের সামনে, মানে রাহুল গান্ধীর সামনে, যে আগামী দিনে ট্রাম্প কিন্তু 5 বছরের জন্য ইলেক্ট হয়ে গেছে, প্রেসিডেন্ট ইলেক্ট। তিনি 20শে জানুয়ারি তিনি ক্ষমতা, তার কার্যভার গ্রহণ করবেন। তারপরে কিন্তু তিনি যে স্থির করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এফবিআই কে পুরো খোল নলচে বদলে দেওয়া হবে এফবিআই এর। এবং কারণ আমরা জানি যে এই সব অর্গানাইজেশনগুলোর মধ্যে সোরসের অর্গানাইজেশন, যে ডিপ স্টেট বলা হয়, ডিপ স্টেটটা আসলে কি? ডিপ স্টেট চাইছে ভারতের, অনেক দিন থেকেই চাইছে, আমি আগেও আপনাদের সামনে বিভিন্ন সময় বলেছি যে এই ডিপ স্টেট, এই যে সোরসের অর্গানাইজেশন এবং ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, তারা মোদিকে ক্ষমতা থেকে সরাবার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা প্রথমে ভেবেছে 2014-তে যখন মোদী সরকারে এলো, তখন ওরা ভেবেছিল ওটা ফ্লুকে এসছে, ও থাকবে না, 19-এ চেঞ্জ হয়ে যাবে। 19-এ কিন্তু যখন চেঞ্জ হলো না, যখন বিজেপি আরও বেশি ক্ষমতা নিয়ে এলো, বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলো, তখন তাদের কিন্তু টনক নড়ল, তাদের মাথায় ভাঁজ পড়ল। তারা তখন উঠে পড়ে লাগলো এই দেশ বিরোধী কিছু লোকজনকে জড়ো করে, তাদেরকে ফান্ডিং করে দেশের মধ্য থেকেই যাতে মোদিকে বেকায়দায় ফেলা যায়। আপনাদের মনে আছে যে কিষাণ আন্দোলন, আপনাদের মনে আছে যে শাহিনবাগ আন্দোলন, আপনাদের মনে আছে যে বিভিন্ন ধরনের আন্দোলন 2019 থেকে 2024-এর মধ্যে হয়েছে। সে আন্দোলনগুলো ফান্ডিং কে করেছে? নিউ ইয়র্ক টাইমস, যেটা ভারত বিরোধী জিগির তৈরি করে, নিউ ইয়র্ক টাইমসে কাদের ওখানে অ্যাডভার্টাইজমেন্ট গেছে, সে দেখলে বোঝা যায় যে কারা এর পেছনে ছিল, কারা রয়েছে এর পেছনে। তো এই যে আজকে পার্লামেন্ট চলতে দেওয়া হচ্ছেন যে ইস্যুতে, সেই ইস্যুটা কংগ্রেসের উচিত এই ইস্যুটাকে সামনে এনে খারিজ করে দেওয়া, যে আলোচনার মাধ্যমে খারিজ করে দেওয়া যে না, এর মধ্যে আমাদের কোনো ইনভলভ নেই। কিন্তু তারা ভয় পাচ্ছে কেন, তারা আশঙ্কিত কেন যে বিজেপি এটাকে নিয়ে এখন রাজনীতি করছে? আসলে বিজেপির রাজনীতিটা বদলে দিয়েছে।
এতদিন মোদি শাহ তারা কংগ্রেসের বিভিন্ন সময়ের কাজকর্ম নিয়ে তুলেছিল, কিন্তু এখন দেশ বিরোধী শক্তির সঙ্গে কংগ্রেসের যে যোগসাযোগ সেই নিয়ে কিন্তু এখন তারা রাজনীতিটা শুরু করেছে। কংগ্রেস কিন্তু এতে আতঙ্কিত এবং কংগ্রেস এতে আশঙ্কিত। তাই কংগ্রেস চাইছে যে কিছুভাবেই হোক যাতে এই ইস্যুটা, জর্জ সোরসের সঙ্গে তাদের কি সম্পর্ক, ইস্যুটা যাতে না ওঠে সংসদে। এবং এতে আরো কিছু তথ্য এই বিজেপি সাংসদ তিনি তুলেছেন, বিজেপি তরফ থেকে তোলা হয়েছে। বলা হয়েছে যে এই যে জর্জ সোরেস, তিনি বম্বে স্টক এক্সচেঞ্জের 5% তিনি স্টেক হোল্ডার ছিলেন। সেটা যখন কংগ্রেস আমলে 2010, 11, 12, 13 এই সময় আপনাদের মনে আছে, সেই সময় বম্বে স্টক এক্সচেঞ্জ একদম ডাউন চলে গেছিল এবং প্রচুর তাতে লোকসান হয়েছিল। এবং সেই সময় যে বিভিন্ন যে লোকসান হয়, সেই লোকসানের দায়ভার জনগণের টাকা, সেই লোকসান দায়ভার কে নেবে? এই প্রশ্নটাও তোলা হয়েছে বিজেপির তরফ থেকে, যে 5% স্টক হোল্ডার কিভাবে জর্জ সোরসের মতো লোক হয়, যে সবসময় সে, আপনার যারা জর্জ সোরসের যারা বক্তব্য শুনেছেন তাদের মনে করিয়ে দিই, জর্জ সোরস মনে করে ভারতে একটা হিন্দুত্ববাদের, হিন্দু রাষ্ট্রের উপস্থাপনা হয়েছে। জর্জ সোরস মনে করে রাষ্ট্রবাদের নামে বিজেপি এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, তাই তাকে উৎখাত করতে হবে, এটা জর্জ সোরস মনে করে এবং প্রকাশ্যে বলেছে। কিন্তু জর্জ সোরসের কি জানা আছে এটা ভারতের জনগণ ভোট দিয়ে, রীতিমতো ভোট দিয়ে মোদিকে ক্ষমতায় ফিরিয়েছে তিনবার। যদিও 2024-এ এই জর্জ সোরসের দল কিছুটা বেগ দিতে পেরেছে, তারা 305 থেকে 240-এ নামিয়ে এনেছে বিজেপিকে। কিন্তু যদি এই যদি কনস্পিরেসি, এই ষড়যন্ত্র যদি প্রকাশ্য হয়ে পড়ে এবং কংগ্রেস এতে আতঙ্কিত, যদি আমাদের এই ষড়যন্ত্র যে আমরা দেশবিরোধী শক্তিগুলোর সঙ্গে আমরা যোগসাযোগ করে চলেছি, তাই কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন, কংগ্রেস অস্তিত্ব নিয়ে সংকটে পড়বে। যারা কাশ্মীরকে আলাদা করতে চায় তাদের সঙ্গে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, যারা পাঞ্জাবে খালিস্তান করতে চায় তাদের সঙ্গে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের সঙ্গে সোনিয়া গান্ধী দেখা করেছেন। তাহলে এই প্রশ্ন উঠছে যে তিনি কেন দেখা করছেন? তিনি তো একজন কংগ্রেসের একজন বড় নেত্রী, তার তো এদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো রকম কারণ নেই। এবং আমি বারবার বলেছি যে এই লেফট লিবারেল ইকোসিস্টেম একটা আছে ভারতে, যারা কিছুতেই এইটা মেনে নিতে পারে না যে মোদি ক্ষমতায় আছে। ওরা প্রথমে, আমি যেটা আগেও বললাম, প্রথমে এরা ভেবেছিল ও ফ্লুকে এসছে একবার, যেমন বাজপেয়ীর সময়, বাজপেয়ী যখন প্রথমবার ক্ষমতায় ফিরলেন, তখন তারপরে বাজপেয়ীকেও সরানো হয়েছিল। বাজপেয়ীকে 2004-এ সরিয়ে দেওয়া হলো, ইলেকশন করানো হলো, তাতে বাজপেয়ী হেরে গেলেন। সেই ধরনের কিছু একটা এরা করতে চেয়েছিল, কারণ সেই সময় কংগ্রেসের পেছনে কংগ্রেস এ ধরনের স্লোগান তুলেছিল, সেই স্লোগানগুলো মানুষ নিয়ে নিয়েছিল এবং সেই স্লোগানের পেছনে কারা ছিল সেগুলো পরে আমরা সবাই জেনে গেছি। এবারেও সেটা চেষ্টা হয়েছিল মোদির আমলে, কিন্তু সেটা পারেনি তারা। এই না পারার যে দুঃখ কংগ্রেসের, এই না পারার যে দুঃখ সোনিয়া গান্ধীর বা রাহুল গান্ধীর, তাই তারা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যে যাতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মদতে যদি মোদিকে উৎখাত করা যায়, সেটা কি সম্ভব? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে আজকের প্রতিবেদন শেষ করলাম। দেখতে থাকুন রাজনীতির গল্প। আমার আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।